তার মানে ধরে নেওয়া যেতে পারে এই 27 লক্ষের মধ্যে প্রায় 26 লক্ষেরও বেশি, মানে 26.5 লক্ষ লোক যদি এই গড় হিসেবে আসে, তাহলে তারা বৈধ ভোটার। মমতা ব্যানার্জি কিন্তু সব ধুয়ে শেষ পর্যন্ত এসে দুটো ইস্যু দাঁড় করালেন, দুটোই এগেইনস্ট দি সেন্টার। একটা হচ্ছে যে অতিরিক্ত যে ভোট পড়ে সেই ভোটটা কোন দিকে গেল, দুটো তার প্রবণতা আলোচনা শাসক এবং বিরোধীদের সঙ্গে কথা বললে বোঝা যায়। মুসলিমদের সাপোর্ট ছাড়া কোন দল কখনো ক্ষমতায় আসতে পারেনি। দক্ষিণ 24 পরগনায় বেটার করবে আইএসএফ, হুগলিতে বামেরা কিন্তু বেশ কয়েকটা সিটে মানে বামেদের সঙ্গে তৃণমূলের লড়াই হবে। এসআইআর এর জন্যই এত বিপুল সংখ্যক ভোট পড়তে শুরু করেছে। এইটার তোমার কি মনে হয় যে এর যে ফায়দাটা কি তৃণমূলে শুধু পাবে, না অন্য দলের মধ্যেও এটা ভাগ হয়ে যাবে? নমস্কার সবাইকে, আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। এখন সমস্ত জায়গায় একটাই খবর নিয়ে আলোচনা, সেটা হচ্ছে নবান্নে ক্ষমতা কি ধরে রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি গেরুয়া ঝড়ে পরিবর্তন হবে পশ্চিম বাংলায়। এবং তার সঙ্গে যে প্রশ্নটা প্রাসঙ্গিক রয়েছে সেটা হচ্ছে বাম এবং কংগ্রেস দল কতটা ভোটের পার্সেন্টেজ বাড়াতে পারবে বা আসন পাবে কিনা। এই প্রত্যেকটি বিষয় নিয়ে নানা রকম ভোট সমীক্ষা এর মধ্যে হয়েছে এবং তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও নানা রকম প্রশ্ন উঠেছে। ভবিষ্যৎবাণী ভোট নিয়ে করা কোনো সাংবাদিকদের সাধারণত কাজ নয়। আমরা খবরকে বিশ্লেষণ করব এবং আমরা সেই খবর বিশ্লেষণের জন্য আজকে বিশ্লেষক হিসেবে দুজনকে সঙ্গে রেখেছি আমাদের অতিথি হিসেবে। একজন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত চৌধুরী। জয়ন্তকে আপনারা আমার অনুষ্ঠানে আগেও দেখেছেন। জয়ন্ত অত্যন্ত রাজনৈতিক সংবাদে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং তিনি দীর্ঘদিন ধরে জয়ন্ত এই কাজ করে আসছেন। এবং তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আজকে অতিথি হিসেবে এই প্রথম অধ্যাপক চঞ্চল চক্রবর্তী, চঞ্চলদা সেফ ডেমোক্রেসির সম্পাদক। চঞ্চলদা, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। জয়ন্ত, আমি তোমার কাছে প্রথমে আসব। এখনো পর্যন্ত যে তথ্যগুলো সামনে এলো ভোটের, তার মধ্যে প্রথম এবং সব থেকে বড় তথ্য হচ্ছে যে ভোটের পার্সেন্টেজ প্রায় 93 এর কাছাকাছি, 92 সামথিং ভোট পড়েছে, যেটা রাজ্যে তো বটেই, সারা দেশে প্রায় নজিরবিহীন। এইটার ফলাফল কি হতে পারে এটা আমি তোমার কাছ থেকে শুনবো এবং তার সঙ্গে সেটা জানার চেষ্টা করব যে এত ভোট বাদ দেওয়ার পরে, এত ভোটারকে নাম কেটে দেওয়ার পরেও টোটাল নাম্বার অফ ভোটস কি এবার বেশি পড়ে গেল এবং তার ফলে কাদের সুবিধে এবং কাদের অসুবিধে তুমি এখনো পর্যন্ত তোমার যে বিশ্লেষণ যা তুমি দেখতে পেলে সেটা তুমি যদি আমাদের দর্শকদের জানাও। এসআইআর এর পর আরেকটা জিনিস হয়েছে। এসআইআর এর পর আমি যেটা লক্ষ্য করেছি, আমি একাধিক লোকের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছিল ভোটটা যদি না দিই তাহলে বোধহয় আমার নাগরিকত্ব বা আমার চিরতরে আমার ভোটের আবার নাম কাটা হয়ে যাবে। এই আতঙ্ক থেকে, এটা পুরোপুরি গুজব এবং এটা একদম ভিত্তিহীন একটা কথা, যে সেটা অনেক মানে সেই অর্থে বলতে গেলে অনেক শিক্ষিত মানুষ, যারা একটু প্রিভিলেজ সোসাইটি মানুষ, তারাও অদ্ভুতভাবে এরকম একটা ধারণা থেকে এসে ভোটের লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয় আমি যেটা দেখলাম সেটা বললাম, যেটা বয়স্ক লোকেদের যেরকম মানে স্বতঃস্ফূর্ত ভাবে দাঁড়িয়ে থাকা এবং তাদের অনেকের কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে, নানান কারণে তারা অশক্ত, তাদেরকেও দেখতে পেলাম ভোটে। এবার এই পরিমাণ ভোটটা যে পড়লো, এইবার তার যদি বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যাবে যে অতিরিক্ত যে ভোট পড়ে সেই ভোটটা কোন দিকে গেল, দুটো তার প্রবণতা আলোচনা শাসক এবং বিরোধীদের সঙ্গে কথা বললে বোঝা যায়। যেমন বিজেপি বলছে যে এই ভোটটা বেশিরভাগই হিন্দু ভোটের কনসলিডেশন, এটা বলছে। তেমন পাল্টা আবার তৃণমূল শিবির বা বাম শিবিরও বলছে যে এসআইআর এর জন্য যে মানুষের হেনস্থা হয়েছে, মানে যাদের নাম উঠেওছে তাদেরকেও এসআইআর ফর্ম ফিল আপ করতে হয়েছে, নানান রকম টেনশনের মধ্যে ছিল, অনেকে শুনানিতে নাম উঠেছে, শুনানিতে যেতে হয়েছে, নানান কাজ ফেলে দিয়ে নথি জোগাড় করতে হয়েছে। এই হ্যারাসমেন্টেরও একটা জবাব দিতে গিয়ে যদি গিয়ে থাকে তাহলে সেই ভোটটা খুব স্বাভাবিক বিজেপির বিরুদ্ধে যাবে। তো এখন কোনটা গেছে সেটা সত্যি কথা বলছি, তুমি যেটা শুরুতেই বললে যে আমরা কাউ গণৎকার নয়, আমরা বলতে পারবো না, এবং এটা এক্ষুনি বলার মতন কোনো ডেটাও আমাদের কাছে নেই। কিন্তু এই ফিচারটা কিন্তু খুব অদ্ভুত লাগলো। সুতরাং এই ভোটে যে রেজাল্টই হোক না কেন, যেই জিতুক না কেন, এই ভোটে জলের পরিমাণটা সেই অর্থে না থাকারই কথা এখনো পর্যন্ত আমাদের যা মনে হয়েছে।
সুব্রত, এই যে প্রায় 27 লক্ষ মানুষ যারা ম্যাপড ভোটার, যারা 2002-এ যাদের ভোটের সঙ্গে যাদের ম্যাপিং করা গেছে, সেই ম্যাপিং করা ভোটাররা যে এবার ভোট দিতে পারলো না, তাদের বাদ দিয়ে যে ভোট প্রক্রিয়াটা হলো, সেই প্রক্রিয়াটা কি সত্যিকারের গণতন্ত্রের পক্ষে খুব যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে? যে এটা একটা অত্যন্ত গণতন্ত্রের পক্ষে, আমি যেমন বলছিলাম এর আগে যে ওই মেশিনারি কাজ করানো যেমন একটা অস্বাস্থ্যকর ব্যাপার, তেমন এটাও অত্যন্ত অস্বাস্থ্যকর এবং অনৈতিক একটা বিষয় যে 27 লক্ষের মতন মানুষ কেন একজনও শুধু নির্বাচন কমিশনের কারণে, অর্থাৎ প্রশাসনের কারণে কারো যদি ভোট দেওয়া না হয়, না দিতে পারে, সে দিক কি না দিক, তার দেওয়ার অধিকারটাকেই যদি আমি মানে খর্ব করে নিই, তাহলে সেটা একটা খণ্ডিত ব্যাপার থাকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এইটার এই যে সমস্যাটা, এই সমস্যাটা যদি জেনে শুনে যাওয়া যায়, তাহলে কিন্তু তার দায় শুধুমাত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপর চাপালে হবে না। সেক্ষেত্রে আমি খুব কড়াভাবে বলতে চাই যে এক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার, বিশেষ করে আমাদের এখানে শাসক দল, এমনকি মুখ্যমন্ত্রীকেও আমি বলতে চাই এই বিষয়ে, যে তাদের যে পদক্ষেপ, তারা যেভাবে কোর্টে নিয়ে গেল মামলাটাকে, তারা যেভাবে অসহযোগিতা শুরু থেকে করলো। আচ্ছা, 96 লক্ষের মতন কাছাকাছি নাম বাদ গেল তামিলনাড়ুতে। 230টা বা 32টা বোধহয় আসন সম্ভবত, আমাদের থেকে অনেক ছোট জায়গা, নেই সেইখানে কোনো কথাবার্তা নেই। আমাদের এখানে কেন হলো যদি সেই জেনেসিসটা পরপর দেখি, তাহলে এই কোর্টে টেনে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে ওখানে নিয়ে গিয়ে পুরো এসআইআর পদ্ধতিটাকে জিওপার্টাইজ করার জন্য যে উদ্যোগটা নেওয়া হলো, সেইটা কিন্তু আমার ধারণা আজকে এই যে অরাজকতা তৈরি করলো, এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের অপদার্থতা, যে নির্বাচন কমিশন অ্যাডজুডিকেশনের নাম করে এআই ব্যবহার করে তারা যে একটা গন্ডগোল গোলমাল পাকিয়ে ফেললো, এবং এমন একটা এআই ব্যবহার করে এমন একটা বালকিল্য সুলভ কাজ করলো যে আমাদের দেখেছি যে টাইটেল বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, বসু, এই নিয়েই সব গন্ডগোল পাকিয়ে। তো আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে তুমি তামিলনাড়ুর উদাহরণ দিলে, চঞ্চল দাও দিলেন, কিন্তু এই যতগুলো রাজ্যে এসআইআর হয়েছে, একমাত্র আসামে তো এসআইআর হয়নি, শুধু এসআর হয়েছে, সেখানে কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে এই শব্দটা কিন্তু আসেনি। প্রত্যেকটা জায়গায় তারা যে ফর্ম দিয়েছে, এবং ম্যাপিং এর ক্ষেত্রে 2002-এর যে এসআইআর যে বেস যাকে রাখা হয়েছে, সেক্ষেত্রে তারপরে যাদের নাম এসছে তাদের স্ক্রুটিনি হয়েছে, এবং সেখানে মৃত এবং স্থানান্তরিত ভোটার সেটা বাদ গেছে। সেটা আমাদেরও কিন্তু প্রথম দফায় বাদ গেছিল, এবং খসড়া ভোটার তালিকা যখন প্রকাশিত হলো, অন্য কোনো রাজ্যে এটা কিন্তু হয়নি। আমাদের রাজ্যে শুধু খসড়া ভোটার তালিকার পরে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা এলো, যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রথমে 60 লক্ষ ভোটার, এবং পরে বিচার বিভাগের হস্তক্ষেপের ফলে তার থেকে 33 লক্ষ লোক ফিরে এলো, এবং 27 লক্ষ লোক ফিরতে পারলো না। যে 27 লক্ষের মধ্যে ট্রাইব্যুনালে গিয়ে মাত্র 1,500-এর মতো, 1,500 বা তার একটু বেশি এখনো পর্যন্ত সমাধান হয়েছে, এবং সেই 1,500-এর সমাধানের মধ্যে মাত্র 8টি কেস, 6টি এবং প্রথম দফায় 2টি, 8টি কেস আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যে তারা অবৈধ হিসেবে ঘোষিত হয়েছে। তার মানে ধরে নেওয়া যেতে পারে এই 27 লক্ষের মধ্যে প্রায় 26 লক্ষেরও বেশি, মানে 26.5 লক্ষ লোক যদি এই গড় হিসেবে আসে, তাহলে তারা বৈধ ভোটার। এইটা কিন্তু পশ্চিমবাংলা বাদে একটা বাড়িতে 4 জন ভোটার, ভাই, 4 ভাইয়ের মধ্যে 1 ভাইয়ের নাম বাদ গেছে, বাবার নাম আছে, ছেলের নাম বাদ গেছে, যা কোনোদিন হতে পারে না। বাবা যদি দেশের ভোটার হয়, ছেলে কি করে সে দেশের ভোটার হয় না? এটা এর কি লজিকে? 15 বছরের নিচে যদি কারোর নাম থাকে, 15 বছর মায়ের বয়স যদি কম হয়, অমর্ত্য সেনের নাম যেভাবে করা হয়েছিল, পরবর্তীকালে ঢোকানো হয়েছে নন্দলাল বসুর ছেলের। আমি বলতে চাইছি, এই যে বিষয়গুলো, এইটা তো অন্য কোন রাজ্যে আমরা দেখিনি, এটা শুধু বাংলাতেই হয়েছে। তার কারণটা হচ্ছে, প্রথম হচ্ছে এসআইআর এর কোন রকম সহযোগিতা রাজ্যের দিক থেকে করা হয়নি। এইটাই আমি বলতে চাইছিলাম, যে যদি করা হতো তাহলে এই জায়গাটা পুরোপুরি ধরা যেত। এইটা আমি বলতে চাইছি। আমার চঞ্চলবাবু কি বলেন দেখি? হ্যাঁ, চঞ্চলদা আপনি আপনার ব্যাখ্যা বলুন। আমি প্রথমবার বলার সময় বলছিলাম নির্বাচন কমিশন দায়ী এই রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী।
এত হাঁকাহাঁকি চাপাচাপি এগুলো যদি না করতো তাহলে পরে এই আতঙ্ক এসআইআর নিয়ে তৈরি হতো না। লোক এই এসআইআর প্রথম দিকে এবার আমি এর সঙ্গে একটা অ্যাডিশনাল কথাও বলে রাখছি। এবার প্রথম দিকে নির্বাচন ঘোষিত হওয়ার পর যখন প্রচার শুরু হয়েছে সেরকম সময় একটা কিন্তু প্রবল না হলেও মাঝারি ধরনের অ্যান্টি ইনকামবেন্সি ছিল, ভালো এই সরকারের বিরুদ্ধে। কিন্তু এসআইআর যত এগিয়েছে তত কিন্তু আমি বিজেপির উপরে বলবো বিজেপি গ্রাউন্ড লুজ করেছে, তৃণমূল গ্রাউন্ড গেইন। যত মুসলিম ভোট তৃণমূলের থেকে এবার মুখ ফিরিয়েছিল তার মধ্যে কিছু মুসলিম ভোট আবার তৃণমূলের দিকে ফিরে গেছে, কারণ তারা মনে করেছে একমাত্র আমাদের রক্ষা করতে পারে মমতা ব্যানার্জি। এখানে বামেদের সমালোচনা করা দরকার। বামেরাও এসআইআরের বিরোধিতা করেছে, কিন্তু তারা আরেকটা অর্গানাইজড হয়েছে এবং সঠিকভাবে যেভাবে সরকার করছিল তার আগে তারা সঠিকভাবে এসআইআরটা সময় বেশি চাইতে পারে। তাতে হয়তো 1 মাস ভোট পিছিয়ে যেত, কিন্তু আমাদের বিধানসভা হওয়ার তারিখ পেরিয়ে যেত। 1 মাস না হয় রাষ্ট্রপতি শাসন কি আমার হাত করা হয়েছে, প্র্যাকটিক্যালি নির্বাচন কমিশনের শাসনে হতো, তাহলে কিন্তু এসআইআরটা সুন্দরভাবে হতো। চঞ্চলদা, আমি আপনার কাছে আবার আসবো। জয়ন্ত, আমি একটা জিনিস যেটা চঞ্চলদাও বললেন যে অ্যান্টি ইনকামবেন্সি এতদিন ধরে যে একটা শাসন চালানোর ফলে প্রত্যেক শাসক দলেরই কিছু তাতে তার প্রতি যে একটা মানুষের একটা বিরূপতা, একটা বিরুদ্ধতা জন্মায়। সেই অ্যান্টি ইনকামবেন্সিটাকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় খুব সাকসেসফুলি অ্যান্টি এসআইআর এ পরিণত করতে পেরেছেন, এবং সেটা আমরা দেখলাম যে ভোটের লাইনে সবার মধ্যে সেটা তাদের শরীরী ভাষায়, তাদের কথাবার্তায় সব জায়গাতেই আসছে যে আমরা এসআইআর এর জন্যই এত বিপুল সংখ্যক ভোট পড়তে শুরু করেছে। এইটার তোমার কি মনে হয় যে এর যে ফায়দাটা কি তৃণমূলে শুধু পাবে, না অন্য দলের মধ্যেও এটা ভাগ হয়ে যাবে? না, প্রথম আমি তৃণমূলের বিষয়টাই আগে বলি। এটা হচ্ছে তৃণমূল দলটাকে আমি এর আগেও বলার চেষ্টা করেছিলাম যে এসআইআরটা একটা দিকে তো তার কোর্ট কাছারি, মমতা তার কাউন্টার ন্যারেটিভ তৈরি করছেন, আর তার আগে যেটা চঞ্চলবাবু বললেন যে সব থেকে শুরুতে এর কালপ্রিট যদি বলা হয় যে এসআইআর নিয়ে তিনি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে। যতটা দলগতভাবে বিজেপি যতটা, তার থেকে শুভেন্দু অধিকারী, কারণ তিনি প্রথম থেকেই এই যে 1 কোটি 1.5 কোটির নাম রোহিঙ্গা বাদ দেবো ইত্যাদি ইত্যাদি করে এমন একটা আতঙ্ক, সেই ইস্যুটা হারিয়ে গেল। রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী সেই ইস্যুটা নেই এখন। রোহিঙ্গা কতজন আমরা জানি না, বিহারেও জানি না, এখানেও জানি না, জানার দরকার নেই, কিন্তু সামাজিক স্তরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল যে আমাদের কি থাকবে না। আমি একজন লোককে একটা সামান্য ওই পরিচয়পত্র জোগাড় করার জন্য বা কারোর স্কুল ফাইনালে অ্যাডমিট কার্ড জোগাড় করার জন্য খুঁজে বের করা, ফটোকপি করা, চোখ মুখের চেহারা কি মানুষের দেখলে অবাক লাগবে, এই ঘটনাটা কিন্তু পুরোপুরি দায়ী ছিল বিজেপি, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আচ্ছা, মমতা তার রাজনৈতিক খেলা তিনি খেলবেন, তিনি এইদিকে যেমন কোর্ট কাছারি করছেন, কিন্তু একটা পাশাপাশি কথা বলার, এটা হচ্ছে সাংগঠনিক দিক থেকে তৃণমূলকে চাঙ্গা করে দিয়েছে এসআইআর। অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরোপুরি এই যুক্তিটা খাটে না যে ইনকামবেন্সি কারণে ভোট বেশি পড়া মানে যে তার বিরুদ্ধে চলে যাবে, অর্থাৎ তিনি ক্ষমতার বাইরে চলে যাবে, ক্ষমতার বৃত্তের থেকে ছিটকে বেরিয়ে যাবে। এইটা হয় না। আমি এটাও বলছি না কোনোটাই ধ্রুব সত্য যে বছরের বছর যে বামফ্রন্ট জিতেছে সেখানেও দেখা যাবে যে ভোটার সংখ্যা বেড়েছে, কিন্তু বামফ্রন্ট তো পরপর পেয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 15 বছরটা এমন কিছু সময় নয়। সুতরাং আমার যেটা অন্তত ইতিহাস থেকে যা মনে হচ্ছে যে ওইটা খুব বড় কারণ নয়, যে কারণটা অন্য কোনো কিছু হতে পারে। বিশেষ করে ভোটার সংখ্যার, ভোটার ডেমোগ্রাফিক প্যাটার্নটা নিয়ে যদি আমরা কিছু আলোচনা করতে পারতাম তাহলে বোধহয় এটা আর একটু দিশা পেতে পারতাম। যে ডেটা পেলে তখন আলোচনা করা যাবে জয়ন্ত, আমরা যখন আরো ডেটা পাবো। এইবারের ভোটে আমরা দেখলাম যে এই যে বিপুল সংখ্যক ভোট পড়েছে তাতে কিন্তু মহিলাদের সংখ্যা আরো বেশি। যদি 92% ভোট পড়ে থাকে তাহলে দেখবে তুমি মহিলাদের সংখ্যা পড়েছে বেশিরভাগটা, হয়তো 93-94% এবং পুরুষদের 90%, সব মিলে 92 হয়েছে। তো এই যে মহিলারা যে বেশি করে ভোট দিতে
এগিয়ে এসছেন। এইটা কি তোমার মনে হয় যে এটা একটা কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি সুবিধা পাইয়ে দেবে? এটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সুবিধা পাওয়ার কথাটা খুব স্বাভাবিকভাবেই আসছে, যে লক্ষ্মীর ভান্ডার, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার একটা অত্যন্ত জনপ্রিয়, কিন্তু যদিও এই লক্ষ্মীর ভান্ডারের লজিক নিয়ে তার লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী একাধিক প্রকল্প, হ্যাঁ, হতে পারে, একাধিক। কিন্তু লক্ষ্মীর ভান্ডার কিন্তু একটা বেশ যথেষ্ট জোরালো কারণ, যার ফলে লক্ষ্য করে দেখো যে বিজেপির সেই যে সংকল্প পত্র, ওরা তো ইস্তাহার বলে না, ওটা বলে আরবি শব্দ বলে বোধ হয়, যাই হোক, তো ওই সংকল্প পত্র যেটা, সেখানেও কিন্তু ওরা লক্ষ্য করে দেখবে, ওরা ওই সংখ্যাটা, ওই টাকার অঙ্কটা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ ওইটা যে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা তারাও বুঝতে পেরেছে, এবং বিভিন্ন রাজ্যে এই মহিলাদের এই ডোল দেওয়ার একটা চল শুরু হয়েছে, এবং সেটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সাফল্যের সঙ্গে করতে পেরেছেন। তার কারণ একটা অন্যতম, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কোনো বার রাখেননি, অর্থাৎ একটা হাই রাইজ বিল্ডিং এ থাকা মহিলা থেকে শুরু করে একদম খুব প্রান্তিক যে মহিলা, যিনি বাড়ি বাড়ি হয়তো সামান্য কাজকর্ম করেন বা দিনমজুর, তিনিও এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পাচ্ছেন। তার ফলে এর একটা প্রভাব আছে। তবে এটাও ঠিক, পাশাপাশি আমি এটাও কিছু কিছু লোকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে লক্ষ্মীর ভান্ডার গত ভোটে, অর্থাৎ 2024 অব্দি যে প্রবল তার প্রতাপ ছিল, এই যে যা হয় আর কি ডোল রাজনীতির, তার প্রভাবটা কিছুটা হলেও সীমিত। তবে আমি এখনো মনে করি যে এই যে বিপুল সংখ্যক মহিলারা ভোটে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়েছিল, এবং তার মধ্যে যারা প্রান্তিক মানুষ, তাদের বিরুদ্ধে কিন্তু লক্ষ্মীর ভান্ডার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, লক্ষ্মীর ভান্ডার একটা যথেষ্ট সদর্থক ভূমিকা নিয়েছে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ সেভাবে নেই, এটাকে বলতে পারি। আর এর পাশাপাশি আরেকটা কথা বলার আছে, যে লক্ষ্মীর ভান্ডার ছাড়াও যুবসাথী, যেটা শেষ দিকে যেটা করা হলো, প্রকল্প, ওই টাকাটাও কিন্তু ভোটের আগে বেড়েছে, ঢুকেছে। আমি জানি আমার পরিচিত একাধিক ছেলে পেলে, এবং তাদের মধ্যে অবশ্য একটু ক্রিটিক্যালও আছে কেউ কেউ, যে টাকাটা পেয়েছি তো কি হয়েছে, হয়তো চাকরিটা পেলে ভালো হতো ইত্যাদি, এই ধরনের কথা বললেও তারা সব টাকাটা কিন্তু নিয়েছে সবাই, এবং না নেওয়াটার ভেতরে আমি কোনো দেখছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, সে ইনকামবেন্সির সব থেকে বড় যে জায়গাগুলো ছিল, যে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি আমরা যা দেখলাম গত 8-10 বছর ধরে, মানে তৃণমূল আসার পর থেকে, এই সারদা নারদা থেকে শুরু করি, আমি হিংসাত্মক ঘটনাগুলো বাদই দিলাম, দুর্নীতি যে পরিমাণ দেখলাম, সেই দুর্নীতি থেকে কিন্তু খুব একটা ইস্যু বিজেপিও সেভাবে করতে চায়নি। হতে পারে যে বিজেপিরও পেছনে অনেক রকমের গোলমাল আছে, হয়তো বিজেপি পুরো ব্যাপারটাকে নিয়ে গিয়েছে একটা সামাজিক, একটা ধর্মীয় বিভাজনের রাজনীতি, যার জায়গায় তারা বিষয়টাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তার অনুপ্রবেশ নিয়ে রোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি বলে হুঙ্কার ছেড়েছে, কিন্তু তারাও ওই জিনিসটাকে কেন জানি না তারা এড়িয়ে গেছে। আর বাম আর কংগ্রেসের খুব ক্ষীণ স্বরে তারা খুব ক্ষীণ স্বর তাদের এমনিতেই তাদের, এবং খুব স্বাভাবিক কারণে আমরা দেখেছি মেইন স্ট্রিম মিডিয়াতে তাদের জায়গাটাও খুব কম ছিল, তারাই একমাত্র হয়তো বলার চেষ্টা করেছে। আমার তাও দেখলাম শেষ পর্যন্ত এসআইআর এর পক্ষে, তুমি যেটা কিছুক্ষণ আগে কথাটা বলছিলে, যে এসআইআর কে কেন্দ্র করেই যেন সমস্ত আন্দোলনটা বা নির্বাচনী এই যে বয়ান এবং মানে তার কাউন্টার ন্যারেটিভ, সবটাই যেন তার মধ্যে থেকেই চলেছে। তার বাইরে যে এত বৃহত্তর যে বিষয়গুলো ছিল, এমনকি এই আরজি করের ঘটনা, যেটা নিয়ে এত পরিমাণ মহিলাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেটাও আমার মনে হচ্ছে না, এখনো বুঝতে পারছি না, হয়তো ভোটের পরে বুঝবো, রেজাল্ট বেরোনোর পর, সেই প্রণব মুখার্জির কথা অনুযায়ী, যে ভোটের পরে বোঝা যায় ভোটটা কিরকম হলো, তো সেরকম যদি হয় সেটা হয়তো তখন বোঝা যাবে। কিন্তু খুব সারফেসে কিন্তু আমরা লোককে এমনিতে খুব টাইট লিপ ছিলেন। আমি গণপরিবহনে যাতায়াত করি মোটামুটি, তাতে আমি দেখতাম লোকজন খুব টাইট লিপ, খুব একটা এবার এটা হয়েছে, এটা ভীষণ ভাবে লোকে খুব মুখ বন্ধ করে রেখেছে। আমরা একটা জিনিস, তোমার ওই একটা প্রসঙ্গে একটা ছোট্ট তথ্য দিই, কিছুক্ষণ আগেই তথ্যটা আমরা পেয়েছি, তুমিও পেয়েছো, সেটা হচ্ছে ইডি আইপ্যাকের যে ডিরেক্টর, যাকে গ্রেপ্তার করেছিল দিল্লি থেকে, বিনেশ চ্যান্ডেল, তাকে নিম্ন আদালত জামিন দিয়েছে, এবং জামিন দেওয়ার কারণ হচ্ছে ইডি কোনো জামিনের বিরোধিতা করেনি। এটা একটা খুব আশ্চর্য তথ্য, এর ব্যাখ্যা নানাভাবেই দেওয়া যায়।
তো আমরা সেই ব্যাখ্যাটা আজকে যাচ্ছি না, তার কারণে তাহলে আমরা একটু ডিফোকাসড হয়ে যাব। হ্যাঁ, আমরা অন্য তথ্যে, কিন্তু এটা একটা প্রাসঙ্গিক তথ্য হিসেবে জানিয়ে রাখি যে ইডির কাজকর্ম যেই ভোট শেষ হয়েছে তারাও কিন্তু আবার আগের জায়গায় ফিরে গেছে। এত ইডি, এত সেন্ট্রাল ফোর্স সব যা দেখলাম আমরা, তা কিন্তু ভোটের পরেই আবার আগের জায়গায় ফিরে গেল। এবার আমরা চঞ্চলদার কাছে আবার একটা শেষ প্রশ্ন নিয়ে আসবো। চঞ্চলদা, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। এই যে জয়ন্ত যে শেষ কথাটা বললো, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে একদিকে এসআইআর, একদিকে অ্যান্টি ইনকনভেন্সি, এবং তার সঙ্গে একটি খুব বড় ইস্যু এবার বিজেপি খেলার চেষ্টা করেছে, সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণের তাস, যেটা শুভেন্দু থেকে আরম্ভ করে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী শেষকালে বেনারসে গিয়ে তিনি ডমরু এবং নিয়ে সেই বার্তা দেওয়ার চেষ্টা করে গেছেন, যেটা অত্যন্ত অনৈতিক বলে বিভিন্ন মহল তারা অভিযোগ করছে। এইটা আপনি কিভাবে দেখছেন? এই ধর্মীয় মেরুকরণের তাস বাংলার মাটিতে কতটা কাজ করবে? এটা আপনি তো বাংলার বিভিন্ন জেলায় ঘোরেন, আপনি কিভাবে দেখেছেন? শুধু জেলায় ঘোরা না, আমাদের ধরো মানে প্রথম নির্বাচন হয়েছিল 1952 সালে, তারপরে 52, 57, 62 নির্বাচনের সময় দেখা গেছে যে সাধারণভাবে নির্বাচনের প্রচারে কতগুলো ইস্যু থাকতো। কংগ্রেসের পক্ষ থেকেও, কংগ্রেস তখন সরকারি দল ছিল, কংগ্রেসের পক্ষ থেকেও কিছু ইস্যু থাকতো। আবার বিরোধী দল যারা তখন প্রধানত বিরোধী দল ছিল, বামেরা, তাদের পক্ষেও কিছু ইস্যু থাকতো। বিশেষ করে যেগুলো নিয়ে আমার মনে আছে এখনো, জিনিসপত্রের দাম বাড়া, খাদ্যদ্রব্যের সংকট হওয়া, চাকরি কমে যাওয়া। এবং তাই নিয়ে আমরা এখানে যে তিনজন বসে আছি, আমাদের সকলেরই এটা জানা আছে যে 60-এর দশকে বামেদের নেতৃত্বে বড় বড় আন্দোলন তৈরি হয়েছিল। 59 সালে প্রথম হয়েছিল, তারপরে বাকিটা 66 সালে, তারপরে 67 সালে নির্বাচন। এই আন্দোলনের উপর ব্যাকড্রপ, আমি বলবো এই আন্দোলনের পটভূমিতে কিন্তু বামেরা দ্বিধাবিভক্ত থাকা সত্ত্বেও একটা বিকল্প সরকার তৈরি করতে পারলো কংগ্রেসের বিরুদ্ধে। এই পয়েন্টটা আমি কেন বলছি, জয়ন্তবাবু ব্যাখ্যাটা যা বলেছেন তার সঙ্গে আমি একমতই। উনি সঠিক জায়গায় বলেছেন, বামেরা খুব ক্ষীণ স্বরে তোলার চেষ্টা করছিল। বামেদের এই দুর্বলতা যতদিন না কাটবে, সবসময় মনে হয় ওরা এই ব্যাপারটা একটু এগিয়ে যাচ্ছে, আচ্ছা আমার কি একা একা এগিয়ে ওটা ঠিক হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াই, দেখি যদি আর কেউ আসে তাহলে তার সঙ্গে যাবো, কারণ সামনের রাস্তাটা অন্ধকার। এই ইতস্তত ভাব বামেদের অনেক ক্ষতি করেছে, এই নির্বাচনেও করেছে। 2 নম্বর কথা আমি এটা বলতে চাইছি যে এই নির্বাচনে যে প্রধান ফ্যাক্টর ছিল, একটা তো এসআইআর। এই যে পার্সেন্টেজ নিয়ে একটা চারিদিকে হইচই শুরু হয়েছে। সুব্রত, তুমি দেখো, যখনই ডিনোমিনেটরটা কমে যায়, অর্থাৎ এসআইআর এর ফলে যে ভোটার সংখ্যা কমে গেল, তাহলে তোমার যে মূল ভোটার ছিল তাকে নমিনেটর ধরলে ডিনোমিনেটর কমে গেল, ফলে পার্সেন্টেজটা বেড়ে গেল। পার্সেন্টেজটা বাড়বেই, ডিনোমিনেটর। আর আমার নিজের ধারণা, এবার যে ইস্যুগুলো ছিল, যেটা জয়ন্তবাবু উল্লেখ করলেন, দুর্নীতিটা কোনো রাখাই গায়ে। আমি বলছি এই জায়গায় মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি সফল। মমতা ব্যানার্জি কিন্তু সব ধুয়ে শেষ পর্যন্ত এসে দুটো ইস্যু দাঁড় করালেন, দুটোই এগেন্স্ট দি সেন্টার। একটা হচ্ছে হিন্দু জাতীয়তাবাদ বা সর্বভারতীয় ভারতীয় জাতীয়তাবাদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদ। জিতবে বাংলা, এই মানুষকে জিতবে বাংলা। তোমার তখন এই আর্যিকর, দুর্নীতি ইত্যাদি যেগুলো ভেবেছিল বামেরা এগুলো বড় ইস্যু, সেগুলো তলিয়ে গেল। বামেরা যদি এটা প্যারালাল রাখতে পারতো, তাহলে পরে আমার মনে হয় বামেরা কিছু বেনিফিট এবার তারা পাবে, কিন্তু আরো পেত। 2 নম্বর কথা হচ্ছে পশ্চিম বাংলার, এটা হচ্ছে পিকুলিয়ারিটি। তুমি আরো ভালো করে এই তথ্যগুলো ঘাটাঘাটি করে একটু দেখো, মুসলিমদের সাপোর্ট ছাড়া কোনো দল কখনো ক্ষমতায় আসতে পারেনি। কাজেই এর একটাই উদাহরণ যথেষ্ট, সেটা হচ্ছে 1999-এ বাজপেয়ীর গভর্নমেন্টে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, তো মনে আছে নিশ্চয়ই, পরে পদত্যাগ করেছিলেন। 2004-এ যখন ইলেকশন এলো, 5 বছর বাদে, মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেসের এমপি সংখ্যা ছিল 7, কমে গিয়ে দাঁড়ালো 1।
কেবলমাত্র মমতা ব্যানার্জি ছিলেন। কারণ এই যে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জি চলে গিয়েছিলেন, তাতে পশ্চিমবাংলার মুসলমানদের সম্পূর্ণভাবে অনাস্থা তৈরি হয়ে গিয়েছিল মমতা ব্যানার্জির উপর। এবং সেই বছরই কিন্তু বামেদের সিট 2004-এ ছিল হাইয়েস্ট স্বাধীনতার পরবর্তীকালে। কাজে মুসলিম একটা বড় ফ্যাক্টর। 3 নম্বর হচ্ছে বেনিফিশিয়ারি। এই বেনিফিশিয়ারি গুলো নিয়ে প্রথম দিকে বাম সহ কিছু তির্যক মন্তব্য করেছে, ইত্যাদি করেছে, কিন্তু যারা ডাইরেক্ট বেনিফিটস গুলো পাচ্ছে, যেমন আমি অনেক জায়গায় শুনেছি যে তৃণমূল 1,500 টাকা দিয়েছে, বলছে বিজেপি বলে সংকল্প করছে, সংকল্প পত্রে বলছে যে আমরা 3,000 টাকা দেবো। তো মহিলারা বলছে আরে যা পাচ্ছি সেটা ছেড়ে দিয়ে পরে 3,000 টাকা দেবে কি দেবে না তার ঠিক নেই, এখন আমরা যেটা হাতে পাচ্ছি সেটা কেন ছেড়ে দেবো। এইরকম একটা মানসিকতাও এবং একটা কিন্তু পাল্টা প্রচারও হয়েছে চঞ্চলদা, যে দিল্লিতে তারা প্রতিশ্রুতি দিয়ে দেয়নি, বিহারে তারা দেয়নি। টাকা দেওয়ার পরে ফেরত চেয়েছে। হ্যাঁ, এবং অন্যান্য অনেক জায়গাতেই, যেটা এখানে এখানে নিরন্তর নিরবিচ্ছিন্ন ভাবে সবাই পেয়ে গেছে, সমস্ত শ্রেণীর মহিলারা, যেটা জয়ন্ত বলল যে সমস্ত মহিলারা পেয়েছে, সেটা কিন্তু অন্য স্টেটে এভাবে হয়নি। হ্যাঁ, সেই বেনিফিটটা মমতা ব্যানার্জির দিকে গেছে। মুসলিম থেকে যতটা বিচ্ছিন্ন হয়েছিল, এই বিচ্ছিন্ন হওয়ার কারণ ছিল দুটো। এক হচ্ছে, প্রধান কারণটা হচ্ছে ওয়াকফ বিলের বিরোধিতা মমতা ব্যানার্জি করেননি, এবং ওয়াকফ বিলের বিরোধিতায় যে আন্দোলন শামশেরগঞ্জ এবং ফারাক্কায় হয়েছিল, ওই জায়গাটা আমরা খুব ভালো করে ঘুরেছিলাম। তাতে তখনই বুঝেছিলাম যে এটা মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে যাচ্ছে। মানে লোকেরা, মুসলিম লোকেরা ঘরে ঘরে বলছে এই যে আমাদের সুরক্ষা, আমাদের সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী এত চিন্তিত, এই কারণে একটি মুসলিম ছেলে পুলিশের গুলিতে মারা গিয়েছিল। আর ওই যে দুজন হিন্দু, হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন চক্রবর্তী না চন্দন দাসী, তারা দুজন তো মারা গিয়েছিল হিন্দু, তারা কিন্তু মারা গিয়েছিল রায়ট কন্ডিশনে, মানে মুসলিমদের দ্বারা। কিন্তু মুসলিম ছেলেটা যে মারা গিয়েছিল সেটা কিন্তু রায়ট কন্ডিশন নয়, সেটা কিন্তু পুলিশের গুলিতে। ফলে মুসলিম ভোট মমতার থেকে অনেকটা সরে গিয়েছিল। যেটা আমি প্রথমে বলে শুরু করেছিলাম সেটা বলেই শেষ করছি, যে বামেরা চাকরি, বেকারত্ব, তার চাকরি, সত্যি এসব ইন্ডাস্ট্রিয়াল সম্মেলন অনেক হয়েছে, কিন্তু পুঁজি আসেনি। টাটা এখান থেকে চলে গেছে, এখন সিঙ্গুরের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে, ইত্যাদি। এই যে ইস্যুগুলো তারা নিয়ে এসেছিল, চাকরি, দুর্নীতি, মহিলা সুরক্ষা, 3টে প্রধান ইস্যু থাকা সত্ত্বেও বামেরা কিন্তু সেই 3টে ইস্যুর উপর দাঁড়িয়ে পাল্টা জোরালো ক্যাম্পেইন করতে পেরেছে বলে এটা দুর্বল, মানে করেছে কিন্তু দুর্বল। তারা কয়েকটা সিট এবার জিতবে এটা বলে আমি শেষ করি যে এতদ সত্ত্বেও বামেরা এবার মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরের করণদিঘিতে, আমি খুব স্পেসিফিক করে বলবো, মুর্শিদাবাদে, নদিয়ায়, উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় বেটার করবে আইএসএফ, হুগলিতে বামেরা কিন্তু বেশ কয়েকটা সিটে, মানে বামেদের সঙ্গে তৃণমূলের লড়াই হবে এবং বামেরা কিছু সিটের মধ্যে জিতবে। তার মধ্যে মানে শুনতে আশ্চর্য হলেও মুর্শিদাবাদেই বামেরা সব থেকে বেশি সিট জিতবে। এইটা বলে আমি শেষ করছি যে বামেরা যদি এবার আর একটু কোমর কষে লাগতে পারতো, তাহলে কিন্তু তাদের পক্ষে আরো ভোট বাড়তো, পার্সেন্টেজ অফ ভোট বাড়বে বামেদের, কিন্তু আরো একটু বাড়তে পারতো। তাতে কিন্তু ক্ষতিটা বিজেপির হতো, লাভ তৃণমূলের হতো, কিন্তু বিজেপির ক্ষতিটা হতো। সেই যতটা ক্ষতি করা যেত ততটা ক্ষতি কিন্তু করা গেল না বামেরা এই ইনডিসাইসিভ ক্যাম্পেইনের জন্য, এটা আমার মনে হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ চঞ্চল দা। আমি একদম সময় শেষ, আমি জয়ন্ত তোমার কাছে একটা একটা মতামত চাইবো। তুমি দীর্ঘদিন ধরে এই সমস্ত রাজনৈতিক দলকে দেখছো, এই যে চঞ্চল দা যে কথাটা বললেন যে বামদের ভোট, পার্সেন্টেজ অফ ভোট যদি বেড়ে যায় এবং তারা যদি 2-1টা আসন পেয়েও যায়, তাতে সব থেকে বেশি লাভবান কে হবে, ক্ষতিকার হবে, যদি খুব দ্রুত তুমি এটা বলো।
অবশ্যই বামেদের তো শুধু দুটো একটা আসনে না, তার মানে যদি এটা অ্যাক্রস দ্য স্টেট যদি বামেদের কিছু অংশে ভোট বাড়ে তাহলে সেটা জেনে রাখবো আমরা বামেদের sure। প্রেজেন্স অ্যাক্রস দ্য স্টেট আছে, যেটা কংগ্রেসের নেই। যদি যদি সেটা হয় এবং সেটা যদি কিছুটা ভোটে টানতে পারে তাহলে তার লাভ অবশ্যই সেটা তৃণমূলের পক্ষে যাবে। মানে সেই সুব্রতদা একটা ভাষা, সুব্রতদা বলতেন যে কংগ্রেসকে বলতে তৃণমূলকে বলতেন, কংগ্রেসের যখন নতুন তৈরি হয় বলছেন লক্ষ্মী প্যাঁচা, মানে বলতেন যে মমতা হচ্ছে সিপিএম এর লক্ষ্মী প্যাঁচা, কারণ না মমতা ভোট কাটে আর তাই কংগ্রেস জিততে পারে না, কংগ্রেস হেরে যায়, তখন সুব্রতা কংগ্রেস নেতা। তো সেরকমই লক্ষ্মী প্যাঁচার ভূমিকা কিন্তু নিলে কংগ্রেসের জায়গায় এখানে বামেরা নিতে পারে, যার লাভ অবশ্যই তৃণমূল পাবে এবং বিজেপি সেখানে বড় রকমের ক্ষতি হবে। এর অতীতের নির্বাচনে আমি এই মুহূর্তে যেখানে যে আসনে বসে কথা বলছি, রাজারহাট গোপালপুর, সেখানেও সেই একই রকমের ঘটনা ঘটেছে। দিনের পর দিন বামেরা ভোট পেয়েছে বলেই ওখানে তৃণমূল বেরোতে পেরেছে, সে সৌগত রাই হোক আর অতিথি মুন্সি হোক, আমি নিজের চোখে আমরা দেখেছি। ধন্যবাদ জয়ন্ত, ধন্যবাদ চঞ্চল দা, আপনাদের দুজনকেই এরকম সুন্দর একটা অনুষ্ঠান আজকে উপহার দেওয়ার জন্য। আর যারা আপনারা এই অনুষ্ঠানটি এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন, তাদের সবার কাছে আমাদের আবেদন যে আপনারা আপনার মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেটা আমাদের অতিথি বিশ্লেষকের মতের যদি বিরুদ্ধ হয় তাহলে অবশ্যই জানাবেন, কারণ গণতন্ত্রের এটাই মজা, সমস্ত রকম মত যাতে সবার কাছে সামনে আসে। একটা আবেদন শেষ পর্যন্ত থাকে আমাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানগুলো যাতে আমরা চালিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। সবাইকে নমস্কার। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।